আসসালামু আলাইকুম। আসিফ ভাই, আসিফ ভাই, ভিডিও কলে যাচ্ছেন কেন? হ্যাঁ, এই রুহুল ভাই শোনা যায়? রুহুল ভাই, হ্যাঁ শোনা শোনা যায়? যাচ্ছে, শোনা যাচ্ছে ভাই, শোনা যায়। ভেরি গুড, ভেরি গুড। ক্লাস চলে আসছে, দেখা যায় আলামের ভাই চলে আসছে। দেখেন, আমরা একটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এই প্রশ্নটা একটু পড়ি। ব্যবস্থাপনা কলা নাকি বিজ্ঞান? হ্যাঁ, ব্যবস্থাপনা এমন একটি প্রক্রিয়া যা পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ এর মাধ্যমে লক্ষ্য অর্জনের জন্য সম্পদ ও জনশক্তিকে ব্যবহার করে। এটা হচ্ছে ব্যবস্থাপনার সংজ্ঞা। এখন প্রশ্ন হলো, এটি বিজ্ঞান নাকি কলা? কলা মানে তো বুঝতে পারছেন। ব্যবস্থাপনা বিজ্ঞান হিসাবে আমরা যদি দেখি, তারপরে কি আমরা ব্যবস্থাপনা কি করব? কলা হিসেবে দেখব। এরপরে আমরা উপসংহারে আসবো। দেখেন, বিজ্ঞানের সংজ্ঞা দিবেন প্রথমে, তারপরে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য মিলাবেন। বিজ্ঞান হলো সুসংগঠিত নিয়মতান্ত্রিক জ্ঞান যা নির্দিষ্ট নীতির ভিত্তিতে গড়ে ওঠে এবং পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে তা যাচাই করা যায়। ব্যবস্থাপনায়ও কিছু বৈজ্ঞানিক নীতি ও পদ্ধতি রয়েছে যা কার্যকারিতা ও উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। বিজ্ঞানটা বুঝতে পারছেন তো? সুসংবদ্ধ, সুসংগঠিত নিয়মতান্ত্রিক জ্ঞান, হ্যাঁ, যা পর্যবেক্ষণ করা যায়, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেটাকে প্রতিষ্ঠিত করা যায় বা প্রমাণ করা যায়। হ্যাঁ, ঠিক সেইভাবে ব্যবস্থাপনাও কিছু বৈজ্ঞানিক নীতি বা পদ্ধতি আছে। এটা আমরা ব্যবস্থাপনা বিজ্ঞান হিসেবে আমরা প্রথমে বিজ্ঞানের সংজ্ঞা দিয়ে তারপরে ব্যবস্থাপনা বিজ্ঞান কিনা সেটা লিখবো দুইটা লাইনে। এরপর আমরা যদি দেখি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, ফ্রেডরিক ট্রেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তথ্যের আবিষ্কারক, হেনরি ফেওল প্রশাসনিক নীতি, ম্যাক্স ওয়েবার ডেমোক্রেটিক মডেল। এই তিনটা মডেল দেখেন, একটা হচ্ছে ম্যাক্স ওয়েবারের ডেমোক্রেটিক মডেল, ফ্রেডরিক ট্রেইলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব, আর হেনরি ফেওলের প্রশাসনিক তত্ত্ব, প্রশাসনিক নীতি। এই তিনটি যে মডেল বা তিনটি যে থিওরি, এই তিনটা ব্যবস্থাপনাকে বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত করে। বিজ্ঞান নাকি কলা সেটা লেখার ক্ষেত্রে আপনি তিনজন বিজ্ঞানীর নাম লিখে ওনাদের মডেলের নাম লিখে বলবেন। তারপরে দেখেন, ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্ত, কর্মপদ্ধতি এবং নীতি গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে প্রমাণিত হয়। গবেষণা বিশ্লেষণের মাধ্যমে কিছু প্রমাণিত হলেই সেটাই তো বিজ্ঞান। তাহলে ব্যবস্থাপনা বিভিন্ন সিদ্ধান্ত, কর্মপদ্ধতি এবং নীতি গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করা যায়। ৩ নম্বর হচ্ছে ডাটা ও পরিসংখ্যানের ব্যবহার। আমরা জানি যে বিজ্ঞান মানে হচ্ছে সেখানে ডাটা থাকবে, মানে তথ্য উপাত্ত থাকবে, পরিসংখ্যান থাকবে। ঠিক আছে? তা আধুনিক ব্যবস্থাপনায় ডাটা অ্যানালিটিক্স, পরিসংখ্যান এবং পূর্বাভাস ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক দিক তুলে ধরে। আধুনিক ব্যবস্থাপনায় কিন্তু ডাটা নিয়ে কাজ করে, মানে ডেটা ডেটা হ্যাঁ, আচ্ছা, সংখ্যাত্মক যে তথ্যটা সেটা, পরিসংখ্যান, পূর্বাভাস বিভিন্ন এইগুলো নিয়ে কাজ করে। বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন তথ্য নিয়ে কাজ করে, তথ্যপত্র নিয়ে কাজ করে। তার মানে আমরা বুঝতে পারলাম, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও যদি ব্যবস্থাপনাকে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে বলা যায় যে আসলে ব্যবস্থাপনা একটা বিজ্ঞান। আমরা এই এতটুকু বিজ্ঞান হিসেবে ব্যবস্থাপনা এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য দুইভাবে আমরা বুঝতে পারলাম। প্রথমে ১ নম্বরে কি ছিল? সুনির্দিষ্ট নীতি ও নিয়ম। তিনজন বিজ্ঞানীর নাম, একজন হচ্ছে কি, একটু মুখস্থ করি, ফ্রেডরিক ট্রেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নীতি, হেনরি ফেওলের হচ্ছে প্রশাসনিক তথ্য, আর ম্যাক্স ওয়েবারের হচ্ছে ডেমোক্রেটিক মডেল। এই তিনটা ব্যবস্থাপনাকে বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করে। আর পর্যবেক্ষণ ও পরীক্ষা, ব্যবস্থাপনার এমন কিছু নীতি এবং নিয়ম আছে যা পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে বিশ্লেষণ বিশ্লেষণ যা গবেষণা এবং বিশ্লেষণের মাধ্যমে প্রমাণিত হয়। ঠিক আছে? গবেষণা বিশ্লেষণ করলে আমরা সেটা পরীক্ষা পর্যবেক্ষণ হিসাবে ধরি। ডাটা ও পরিসংখ্যানের ব্যবহার, ব্যবস্থাপনায় বহু ক্ষেত্রে ডাটার এবং বিভিন্ন ধরনের পরিসংখ্যানিক তথ্যের ব্যবহার করা হয়। ঠিক আছে? তার মানে ব্যবস্থাপনা একটা কলা, সেটা পরিষ্কার হয়ে গেল। আর এখানে কি দিবেন? ব্যবস্থাপনার সংজ্ঞা দিবেন, তারপরে ব্যবস্থাপনা যে একটি বিজ্ঞান সেটা সেই সম্পর্কে লিখবেন। দেখেন কি বলছে, ব্যবস্থাপনায় কিছু বৈজ্ঞানিক নীতি ও পদ্ধতি রয়েছে যা কার্যকারিতা ও উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। আর উপরে কি দিবেন ভূমিকায়?
ব্যবস্থাপনার সংজ্ঞা, তারপর লিখবেন যে তবে প্রশ্ন হলো এটা কি বিজ্ঞান নাকি কলা। এই আর কি কাহিনী। তাহলে এবার আমরা ব্যবস্থাপনা কলা হিসেবে দেখি। দেখেন, কলার ক্ষেত্রে সৃজনশীলতা, অভিজ্ঞতা, কলার ক্ষেত্রে সৃজনশীলতা, অভিজ্ঞতা এবং ব্যক্তিগত দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলা মানে তো বুঝতে পারছেন আর্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে সৃজনশীলতা, অভিজ্ঞতা, ব্যক্তিগত দক্ষতা এগুলো খুব গুরুত্বপূর্ণ। একজন দক্ষ ব্যবস্থাপক কেবল তত্ত্বগত জ্ঞান নয়, ভালো করে বুঝেন, মানে উনি বিভিন্ন ধরনের ব্যবস্থাপনার বিভিন্ন তত্ত্ব, এই যে দ্বিতীয় অধ্যায় আমরা যেটা পড়বো সামনে, ব্যবস্থাপনার তত্ত্বে ভরপুর। এইসব তত্ত্বের ধার উনি ধারবেন না, উনি ওনার সৃজনশীলতা, ওনার দক্ষতাকে, ওনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উনি ব্যবস্থাপক হিসাবে ভূমিকা রাখবেন। এটা যদি হন তাহলে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা বিজ্ঞান নয়, এটা একটা কলা। বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন সমস্যার সমাধান তিনি করবেন, ঠিক আছে, সেই হিসাবে আমরা ব্যবস্থাপনাকে কলা বলতে পারি। কলার দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য দেখেন, সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা। প্রতিটি প্রতিষ্ঠান ভিন্ন ও ব্যবস্থাপকদের বিভিন্ন পরিস্থিতিতে নতুন নতুন সমাধান খুঁজে নিতে হয়। তার মানে হচ্ছে কি, সৃজনশীলতা থাকবে এখানে, কারণ প্রতিটি প্রতিষ্ঠান ভিন্ন, প্রতিটি প্রতিষ্ঠানের কাজ ভিন্ন, ব্যবস্থাপকদের বিভিন্ন পরিস্থিতিতে নতুন নতুন সিদ্ধান্ত নিতে হয়। আপনি আমার প্রতিষ্ঠানের সাথে আপনার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা মিলবে না, সে কথা বলা হচ্ছে এখানে। সৃজনশীলতার অ্যাপ্লাই করতে হবে, একটা ফিক্সড থিওরি দিয়ে ব্যবস্থাপনা হবে না। মানবিক আচরণের নেতৃত্ব, যেহেতু ব্যবস্থাপক মানুষ, আবার ব্যবস্থাপক যাদের নিয়ে কাজ করবেন, যাদের ব্যবস্থাপনা করবেন তারাও মানুষ, কাজেই মানবিক আচরণ করতে হবে এবং নেতৃত্বে মানবিকতার স্থান দিতে হবে। ফোন আসছিল। দেখেন, কলার দৃষ্টিকোণ থেকে যদি ব্যবস্থাপনার বৈশিষ্ট্য আমরা দেখি, এখানে অবশ্যই 1 নম্বরে সৃজনশীলতা এবং উদ্ভাবনী দক্ষতা থাকতে হবে।
মানবিক আচরণের নেতৃত্ব ব্যবস্থাপনা কেবল কৌশলগত পরিকল্পনার বিষয় নয়, বরং এটি কর্মীদের অনুপ্রাণিত এবং পরিচালনার একটি শিল্পও বটে। মানে শুধু টেকনিক নিবেন অথবা নির্দিষ্ট ফিক্সড কোনো থিওরি অ্যাপ্লাই করবে তা না, মেশিনের মতন আচরণ করবেন সেটা না। যেহেতু আপনি মানুষ, আপনি নেতৃত্ব দিচ্ছেন মানুষদের, কাজেই তাদেরকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে মানবিক আচরণ করতে হবে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপনা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়। উপরে আমরা বললাম যে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন প্রেক্ষাপটে আচরণ করা লাগতে পারে, ঠিক আছে। সেই হিসাবে আপনার আমাদের সৃজনশীল হয়ে সিদ্ধান্ত নিতে হবে। পূর্ব নির্ধারিত নীতি অনুযায়ী চললে হবে না, পূর্ব নির্ধারিত নীতির বাইরেও আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে। তাহলে এই হলো কলার দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মেলা দিন পর জয়েন্ট হতে পারছি। হ্যাঁ, মেলা দিন পরে জয়েন করছেন, আমরা তো আপনাকে মিস করতেছিলাম। পারতেছিলাম না, কি করব বলেন। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে আপা, তাহলে আমরা এই যে কিন্তু অনেক পড়ে ফেলছি, দেখেন। আচ্ছা দেখেন, উপসংহার। ব্যবস্থাপনা শুধুমাত্র বিজ্ঞান নয়, আবার শুধুমাত্র কলাও নয়। আপনাকে কিন্তু উপসংহারে সব কথা বলে দিতে হবে। এটি বিজ্ঞান ও কলার সংমিশ্রণ। এই কথাগুলো না বললে প্রশ্ন সম্পূর্ণ হবে না। ব্যবস্থাপনায় বিজ্ঞানসম্মত নিয়মকানুন ও গবেষণায় ব্যবহৃত হয় ব্যবস্থাপনায়। আবার ব্যক্তিগত দক্ষতা ও সৃজনশীলতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুইটা বাক্য কি বললো? ব্যবস্থাপনা শুধুমাত্র বিজ্ঞান নয়, আবার কলাও নয়, এটি বিজ্ঞান ও কলার সংমিশ্রণ। ব্যবস্থাপনায় বিজ্ঞানসম্মত নিয়মকানুন ও গবেষণা যেমন ব্যবহৃত হয়, তেমনি ব্যক্তিগত দক্ষতা এবং সৃজনশীলতাও গুরুত্ব রয়েছে। সফল ব্যবস্থাপক হতে হলে উভয় দিকের সমন্বয় থাকতে হবে, সমন্বয় করতে হবে। তাই বলা যায় ব্যবস্থাপনা একটা বিজ্ঞানসম্মত কলা, ঠিক আছে। এই উপসংহার নিছক উপসংহার না, উপসংহার মানে কিন্তু একটা প্রশ্নের সমাপনী। কিভাবে আপনি প্রশ্নটা শেষ করলেন সেটা কিন্তু উপসংহার, কিভাবে প্রশ্নটা শুরু করলেন সেটা কিন্তু ভূমিকা। আমরা সাধারণত মনে করি উপসংহার ভূমিকা দিতে হবে, আর যা মনে চাইতে একটা দিয়ে দেই না, ঠিক আছে। আর কত পৃষ্ঠা ভাইয়া? মাঝের জিনিসগুলো যেটা লিখলেন উপসংহারে সেটা শেষ করবেন, এটা আর কি। তাহলে দ্বিতীয় অধ্যায় দেখেন, এটা প্রথম অধ্যায়, এটা এটা বইতে কত পৃষ্ঠা সেটা বলতে পারবো না, বই বের করে একটু দেখেন আপা। ব্যবস্থাপনার তথ্যাবলী, আমরা কয়টা প্রশ্ন পড়ছি? 11টা প্রশ্ন পড়ছি। 11টা থেকে 3টা যদি আসে ইনশাল্লাহ আমরা লিখতে পারবো। এখন ব্যবস্থাপনার এই তত্ত্বগুলোর ভিতরে আমরা ইম্পর্টেন্ট তত্ত্বগুলো পড়বো, ঠিক আছে। কালকে বলছিলাম ইম্পর্টেন্ট কোনটা। আচ্ছা, এবার একটা জিনিস, আপনারা এখানে 2-4 জন আছেন, অষ্টম ব্যাচে যারা আছেন তারা একটু অভিজ্ঞতা শেয়ার করেন তো, পড়াশোনা কিভাবে করতেছেন। আমরা একটু এই বিষয়গুলো একটু শোনা দরকার, কে কিভাবে পড়তেছেন। আমরা একে অপরের দ্বারা ইন্সপায়ার হব। আলামিন ভাই, আমি তো এক্সট্রা ভাবে পড়া পাচ্ছি না। এই যে আপনার সঙ্গে যে সময়গুলো পড়ি, এই এই সময়টুকুই যতটুকু অভিজ্ঞতা আসে আর কি মাথায় ততটুকুই, আর বাকিটা পরীক্ষা আর কি যে লিখবো এই ধারণা নিয়ে। আচ্ছা, তার মানে আপনি গতকাল রাত্রে পড়তে বসছিলেন আর পড়ার টাইম পান নাই? আর সুযোগই পাই নাই ভাই। আচ্ছা, এখন আমার ওই সেম অবস্থা। আমি যদি পড়তে বসার টাইম পাইতাম তাহলে হয়তো আমি ইউটিউবে টেলিগ্রামে একটা মেসেজ দিতাম যে বসছি, আপনারা কেউ আসেন, কিন্তু পারিনি। তবে এখন বিষয়টা হচ্ছে, পরীক্ষা তো চলে আসছে। আমার পরিকল্পনা ছিল যে আমি মানে মৌলিক ব্যবস্থাপনা পরীক্ষার আগে যে মৌলিক ব্যবস্থাপনা পড়বো, তার আগেই আমি 5টা সাবজেক্ট একবার করে পড়ে শেষ করব, কিন্তু পারিনি। এই যে মৌলিক ব্যবস্থাপনা ধরে একটা অধ্যায় নিয়ে বোধহয় আজকে 3-4 দিন আছি, ঠিক আছে। আমার ব্যস্ততা আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক ওই যে নোট নিয়ে একটু ব্যস্ত ছিলাম, ওইগুলোর অর্ডার আসছিল প্রচুর পরিমাণে, সেটাও মানে শেষ করতে করতে বোধহয় আজকে পর্যন্ত শেষ। নতুন করে বোধহয় আর এত চাপ আসবে না। তা আমি কালকের থেকে একটু বেশি করে পড়তে চাচ্ছি, যদি পারি তাহলে আমি মেসেজ দিয়ে আপনাদের জানাবো, ঠিক আছে, বিকালে বা জোহরের পরে। আচ্ছা ঠিক আছে। রিদওয়ান ভাইয়ের কি অবস্থা পড়াশোনা? আমারও একই অবস্থা ভাই। আমি আসলে ওই আপনার সাথে যা পড়ি আর কি, এর বাইরে হচ্ছে এখন না। আর বুঝতে পারছি, এখন আসলে অফিস থাকলে রোজার দিন একেবারে অসম্ভব হয়ে পড়ে। তারপরে অষ্টম ব্যাচের আর কি আছে? কয়টা প্রশ্ন পড়াইছেন?
প্রথম অধ্যায়ে 11টা প্রশ্ন পড়ছি, 11টা প্রশ্ন পড়ছি। আশা আমার তো করি যে দাগানো নতুন নাই পুরাতন বই ভাইয়া। মিলে 11টা থেকে আমরা 3টা প্রশ্ন কমন পাবো, ঠিক আছে, ফেলে আসবো না আর কি। আচ্ছা, এবার এবার বলেন আয়েশা সিদ্দিকা আপা কি শুনতে পাচ্ছেন? কোন ব্যাচ বলেন তো? রাশেদ ভাই জয়েন করলেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। রাশেদ ভাই সামনে বই আছে এবার আজকে? আছে ভাই, আছে। আমি তো এটাই চাচ্ছিলাম যে আপনার কাছে নোটগুলো কখন পৌঁছাবে, কখন আপনি দেখবেন। হ্যাঁ, পেয়েছি ভাই, আসছি। যাক, ভালো লাগছে পাইছেন। ভাই আজকে কত নম্বর পৃষ্ঠা ক্লাস হবে স্যার ভাই? না, আমরা ওই যে প্রথম অধ্যায় শেষ করলাম তো। ও, আচ্ছা আচ্ছা, ক্লাস শেষ? না, একটা প্রশ্ন পড়ছি আমরা আমরা আবার একটা প্রশ্ন পড়বো। আচ্ছা আচ্ছা, আমরা একটা প্রশ্ন পড়ি, দেখেন শিল্প বিপ্লবের যুগে ব্যবস্থাপনা সম্পর্কে আলোকপাত যা পড়বো একেবারে সিরিয়াল ধরে পড়তেছি, ঠিক আছে। 1 নাম্বার দেখেন, এখানে কিন্তু এই 2 অধ্যায়ে হয়তো কিছু কিছু প্রশ্ন আমরা বাদ রেখে যাইতে পারি, তবে তৃতীয় থেকে কোনোটা বাদ রাখবো না। এবার দেখেন 1 নাম্বার, শিল্প বিপ্লবের যুগে ব্যবস্থাপনা সম্পর্কে আলোকপাত করুন। এটা এই 6টাই মোটামুটি ইম্পর্টেন্ট বলা চলে এই অধ্যায় থেকে, নতুন পুরাতন বই মিলে। ভাই একটু টাচ করে যাওয়া যায় না প্রত্যেকটাতেই? প্রত্যেকটাতে কি করব? ওই মানে এই 6টা মানে প্রশ্ন আমরা প্রত্যেকটা একটু অন্তত হ্যাঁ পড়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, টাচ করে যাওয়া যাবে। এই যে সুন্দর করে সাজাই গোছাই লিখছি, জি ঠিক জি। আছে, অবশ্যই। তাহলে তো দেখেন এবার তাহলে, শিল্প বিপ্লবের যুগে ব্যবস্থাপনা সম্পর্কে আলোকপাত। শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন 18 শতকের মাঝামাঝি থেকে 19 শতকের প্রথম ভাগে শুরু হয়, যা পৃথিবী জুড়ে শিল্প, অর্থনীতি এবং সামাজিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। এটুকু লিখবো আমরা। এই সময় ব্যবস্থাপনার ধারণা ও পদ্ধতিতে একটি মৌলিক পরিবর্তন ঘটে। শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিতে ব্যবস্থাপনা তার কাঠামো ও কার্যপ্রণালীতে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিবর্তিত হয়। শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিতে ব্যবস্থাপনা তার কাঠামো এবং কার্যপ্রণালী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিবর্তিত করে, ঠিক আছে, এটা মূল কথা। আমরা ভূমিকাটা আবার পড়ি। শিল্প বিপ্লব 18 শতকের মাঝামাঝি থেকে 19 শতকের প্রথম ভাগে শুরু হয়, যা পৃথিবী জুড়ে শিল্প, অর্থনীতি এবং সামাজিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। এই সময় ব্যবস্থাপনার ধারণা এবং পদ্ধতিতে মৌলিক পরিবর্তন ঘটে, আর এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থাপনা তার কাঠামো ও কার্যপ্রণালীতে বিভিন্ন দৃষ্টিকোণ। এখানে বাক্যটা একটু অসঙ্গতি লাগতেছে। শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিতে ব্যবস্থাপনা তার কাঠামো কার্যপ্রণালীতে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিবর্তিত হয়। তার মানে ব্যবস্থাপনার যে কাঠামোটা সেটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিবর্তন আসছে শিল্প বিপ্লবের প্রেক্ষিতে, ঠিক আছে। এবার আমরা ভূমিকার পরে যদি শিল্প বিপ্লবের যুগে যে ব্যবস্থাপনাটা সেই সম্পর্কে আমাদের আলোকপাত করতে বলছে, আমরা লিখবো। তাহলে এখানে কয়টা পয়েন্টস আছে? 6টায় কি কি আগে পড়ি। উৎপাদন প্রক্রিয়ার পরিবর্তন। উৎপাদন প্রক্রিয়ার যে পরিবর্তনটা আসছে আপনার, তার মাধ্যমে ব্যবস্থাপনায় পরিবর্তন আসছে। উৎপাদন ব্যবস্থার কার্যকরী ব্যবস্থাপনা, উৎপাদন যে ব্যবস্থা সেটার একটা কার্যকরী ব্যবস্থাপনা শিল্প বিপ্লবের যুগে ঘটছে। শ্রমিকদের ব্যবস্থাপনা এ যুগে ঘটছে। সময় এবং শ্রম ব্যবস্থাপনা, এটারও গুরুত্ব বাড়ছে। ব্যবস্থাপনার বিশেষত্ব এবং পদ্ধতিগত উন্নতিও ঘটছে। পুঁজির ব্যবস্থাপনা। 6টা, আমরা এই 6টা একটু পড়ি, খালি পয়েন্টস গুরুত্বপূর্ণ। দেখেন, উৎপাদন প্রক্রিয়ায় একটা পরিবর্তন আসছে। 2 নম্বরে উৎপাদন ব্যবস্থার কার্যকরী ব্যবস্থাপনা, শ্রমিকদের ব্যবস্থাপনা, সময় ও শ্রম ব্যবস্থাপনা, ব্যবস্থাপনার বিশেষত্ব ও পদ্ধতিগত উন্নতি ঘটছে। পুঁজির ব্যবস্থাপনা, ঠিক আছে। এবার আবার 1 নাম্বার থেকে পড়ি, দেখেন। শিল্প বিপ্লবের সময় ম্যানুফ্যাকচারিং পদ্ধতির পরিবর্তন ঘটে। ছোট ও নির্দিষ্ট পরিসরে উৎপাদন থেকে বৃহত্তর পরিসরে পণ্য উৎপাদন শুরু হয়। এই পরিবর্তনে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আরো সংগঠিত এবং কার্যকরীভাবে পরিচালনা করার প্রয়োজনীয়তা অনুভূত হয়। বড় আকারের কারখানা পরিচালনা করতে গিয়ে ব্যবস্থাপনার গুরুত্ব বেড়ে যায়। এই যে এখানে মূল কথাটা কি, ছোট ছোট নির্দিষ্ট পরিসর থেকে বৃহত্তর পরিসরে উৎপাদন শুরু হয়।
আর এর ফলে প্রতিষ্ঠানগুলো আরো সংগঠিত এবং কার্যকরীভাবে তাদের পরিচালনা করার প্রয়োজনীয়তা অনুভব করে। আর বড় কারখানা পরিচালনা করতে গিয়ে ব্যবস্থাপনার গুরুত্ব বহুলাংশে বেড়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এবার উৎপাদন ব্যবস্থায় কার্যকরী ব্যবস্থাপনা, এটা কি দেখি আমরা। কলকারখানাগুলোর উৎপাদন ব্যবস্থা, শ্রমিক নিয়ন্ত্রণ এবং দক্ষতার জন্য নতুন ধরনের ব্যবস্থাপনার কৌশল প্রয়োজন ছিল। নতুন প্রযুক্তি এবং যন্ত্রপাতির ব্যবহার শুরু হলে উৎপাদন প্রক্রিয়া আরো জটিল হয়ে পড়ে, ফলে সঠিক ব্যবস্থাপনা করা জরুরি হয়ে পড়ে। এই যে বলছি কি, উৎপাদন ব্যবস্থার কার্যকরী ব্যবস্থাপনা, তার মানে এখানে নতুন যন্ত্রপাতির ব্যবহার শুরু হলে সঠিক ব্যবস্থাপনা করা আরো জরুরি হয়ে পড়ে। কারখানাগুলো উৎপাদন ব্যবস্থা, শ্রমিক নিয়ন্ত্রণ এবং দক্ষতার জন্য নতুন নতুন ব্যবস্থাপনা কৌশল প্রয়োজন ছিল। ঠিক আছে, আর তার প্রেক্ষিতে নতুন যন্ত্রপাতি ব্যবহার শুরু হয়, আর তার প্রেক্ষিতে ব্যবস্থাপনা মানে উৎপাদন প্রক্রিয়াটা জটিল হয়ে পড়ে, আর তার প্রেক্ষিতে আবার কি হয়, সঠিক ব্যবস্থাপনা করাটাও জরুরি হয়ে পড়ে। ঠিক আছে, তাহলে এই দুটা বুঝতে পারছেন। এবার শ্রমিকদের ব্যবস্থাপনা দেখেন। শিল্প বিপ্লবের সময় শ্রমিকদের কাজের পরিবেশ এবং কার্যপ্রণালী ব্যাপকভাবে পরিবর্তিত হয়। শ্রমিকদের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য, তাদের উৎপাদনশীলতা বাড়াতে কাজের সময়সূচি নির্ধারণে ব্যবস্থাপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটা হচ্ছে তাদের উপর নিয়ন্ত্রণ আরোপ, উৎপাদনশীলতা বাড়াতে কাজের সময়সূচি, এই কয়টা জিনিস করার জন্য ব্যবস্থাপনার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটি শ্রমিকদের শৃঙ্খলা এবং কর্তব্যপূর্ণ কাজের জন্য আরো পরিপূর্ণ ব্যবস্থাপনা কৌশল তৈরি করে। ঠিক আছে, শৃঙ্খলা এবং কর্তব্যপূর্ণ কাজের জন্য আরো পরিপূর্ণ ব্যবস্থাপনা কৌশল তৈরি করা হয়। ঠিক আছে, এই যে শ্রমিকদের ব্যবস্থাপনাটা কি করে, শৃঙ্খলা এবং কর্তব্যপূর্ণ কাজের জন্য আরো পরিপূর্ণ ব্যবস্থাপনা কৌশল তৈরি করে। সময় এবং শ্রম ব্যবস্থাপনা। শিল্প বিপ্লবের সময় বড় আকারে উৎপাদন শুরু হলে সময় এবং শ্রম ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। ঠিক আছে, এটি দক্ষতার সাথে কাজ পরিচালনা এবং উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে সহায়ক ভূমিকা পালন করে। কোনটা এটি বলতে কোনটাকে বোঝাইছে, সময় এবং শ্রম ব্যবস্থাপনাকে বোঝাইছে। ব্যবস্থাপকরা এখন সময়ের সীমাবদ্ধতা এবং শ্রমিকদের দক্ষতা মেনে কার্যক্রম পরিচালনা করতে শুরু করেন। তার মানে এখানে যে শ্রম এবং সময় যে ব্যবস্থাপনাটা, ঠিক আছে, সেটা মেনে নিয়ে 8 ঘন্টা অথবা 8 ঘন্টার পরে হলো ওভারটাইম, এইসব নিয়ম নীতি মেনে নিয়ে, বা শ্রমিকদের যে সময়ের সীমাবদ্ধতা আছে, তারা নির্দিষ্ট সময় পরে কাজে মন দিতে পারবেন না, ঠিক আছে, সেটা মেনে নিয়ে শ্রমিকদের দক্ষতাও কতটুক, এটা মেনে নিয়ে কার্যক্রম পরিচালনা করতে শুরু করছে। ঠিক আছে, এই ব্যবস্থাপনার প্রেক্ষাপটে আমরা এবার 4 নম্বর 4টা পয়েন্টস বললাম, এই 4টা পয়েন্টস একটু দেখে আসি। উৎপাদন প্রক্রিয়ায় পরিবর্তন আসছে, উৎপাদন ব্যবস্থার কার্যকরী ব্যবস্থাপনা বা উৎপাদন ব্যবস্থায় ব্যবস্থাপনা প্রয়োগ হয়েছে কার্যকরীভাবে, আর হচ্ছে শ্রমিকদের ব্যবস্থাপনা আর সময় ও শ্রম ব্যবস্থাপনা। 4টা জিনিস বলেন তো। একটা হচ্ছে সময় ও শ্রম ব্যবস্থাপনা, শ্রমিকদের ব্যবস্থাপনা, আর একটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার পরিবর্তন আসছে, আর হচ্ছে উৎপাদন ব্যবস্থায় কার্যকরী ব্যবস্থাপনার অ্যাপ্লাই হয়েছে, ব্যবস্থাপনাটা কার্যকরীভাবে প্রয়োগ করা হয়েছে। 4টা জিনিস। শিল্প বিপ্লবের যুগে ব্যবস্থাপনা কেমন ছিল সেটা পড়তেছি আমরা। 18 থেকে 19 শতকের প্রথম ভাগে শুরু হয় শিল্প বিপ্লব, যা পৃথিবী জুড়ে শিল্প, অর্থনীতি এবং সামাজিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। আর এর ফলে কি হয়, ওই যে ব্যবস্থাপনার ধারণা পদ্ধতিতে পরিবর্তন আসে। ঠিক আছে, তাহলে আমরা 4টা হয়ে গেল। এবার আমরা 5-6 আমরা উপরে একটু রিভিউ করে আসলাম। 5-6 পর্ব দেখেন। ব্যবস্থাপনার বিশেষত্ব এবং পদ্ধতিগত উন্নতি। এই যে বিভিন্ন ধারণা তৈরি হয়, বিভিন্ন লেখাপড়া তৈরি হয়, কোর্স তৈরি হয়। দেখেন, শিল্প বিপ্লবের সময় ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট পদ্ধতি, পরিকল্পনা, নিয়ন্ত্রণ ও সংস্থাপন তৈরির প্রয়োজনীয়তা অনুভূত হয়। ফ্রেডেরিক উইলিয়াম টেইলর অন্যান্য গবেষকরা প্রাথমিকভাবে ব্যবস্থাপনা পদ্ধতির কিছু মৌলিক ধারণা প্রতিষ্ঠিত করেন, যা পরবর্তীতে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তথ্যের ভিত্তি হয়ে ওঠে। আমরা যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তথ্য পড়ব, সেই তথ্যের আগেই ফ্রেডেরিক টেইলর এবং অন্যান্য গবেষকরা বিভিন্ন ধরনের পদ্ধতি আবিষ্কার করেন। সেই পদ্ধতিগুলো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তথ্য। ঠিক আছে, তার মানে এখানে আপনি বলবেন যে শিল্প বিপ্লবের সময় থেকে ব্যবস্থাপনায় বিভিন্ন পদ্ধতি, পরিকল্পনা, নিয়ন্ত্রণ তৈরির যে একটা প্রয়োজন দেখা দেয়। ঠিক আছে, আর তার প্রেক্ষিতে গবেষকরা কি করেন, এই তাদের মধ্যে কয়েকজনের নাম উপরে পড়ছিলাম, সেটা বলবেন। তারা বিভিন্ন ধারণা বা মডেল তৈরি করেন, ঠিক আছে, যেগুলো বর্তমান যুগ পর্যন্ত বিভিন্ন ব্যবস্থাপনায় ব্যবহৃত হচ্ছে। ক্লিয়ার কথাটা? এবার আমরা যদি দেখি পুঁজির ব্যবস্থাপনাটা কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শিল্প বিপ্লবের যুগ থেকেই কিন্তু পুঁজিবাদী বিশ্বে মাথাচাড়া দিয়ে উঠছে। তাহলে আমরা এখানে যদি দেখি, শিল্প বিপ্লবের সময় বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য পুঁজি এবং আর্থিক ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
সঠিক অর্থনৈতিক পরিকল্পনা এবং পুঁজি ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, শ্রমিকদের বেতন বৃদ্ধি এবং শিল্প প্রতিষ্ঠানের উন্নতি সম্ভব হয়। তার মানে পুঁজির ব্যবস্থাপনাটাই হচ্ছে কি, একদিকে পুঁজি সংগ্রহ করা, পুঁজি থেকে আবার বিনিয়োগ করা, উৎপাদন বৃদ্ধি, শ্রমিকদের বেতন বৃদ্ধি, শিল্প প্রতিষ্ঠানের উন্নতি, সবই তো পুঁজির মাধ্যমে হবে। আর এই সব ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো পুঁজি এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কাজ শুরু করে। ঠিক আছে, এটাই আর কি। তাহলে আমাদের এখানে 6টা হিন্টস বা প্যারাগ্রাফ, ঠিক আছে, আমরা পড়লাম। 6টার শেষে 2টা ছিল কি, ব্যবস্থাপনার বিশেষত্ব এবং পদ্ধতিগত উন্নতি। এখানে আপনি বলবেন ব্যবস্থাপনায় বিভিন্ন প্রশিক্ষণ, যে গবেষণা এবং ডিগ্রি যে প্রবর্তন হয়েছে সেইটাই। অথবা আরেকটা হতে পারে কি, ব্যবস্থাপনায় যে বিভিন্ন বিজ্ঞানী যে বিভিন্ন ধরনের পদ্ধতি, মডেল, থিওরি আবিষ্কার করছেন সেইটা। হ্যাঁ, দুইটাই। পুঁজির ব্যবস্থাপনা আর দিলেন কি, সময় ও শ্রম ব্যবস্থাপনা। আশা করি এইটা আসলে এই 6টা মনে থাকলেই লিখতে পারবেন। ঠিক আছে, আমরা এবার দেখি। শিল্প বিপ্লবের সময় ব্যবস্থাপনা তার কাঠামো এবং পদ্ধতিতে মৌলিক পরিবর্তন ঘটিয়েছিল। এই সময় উৎপাদন ব্যবস্থা, শ্রমিক ব্যবস্থাপনা, সময় ব্যবস্থাপনা এবং পুঁজি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই সব কিছু মিলেই আধুনিক ব্যবস্থাপনার ভিত্তি স্থাপন করে, যা পরবর্তীতে শিল্প, ব্যবসা, শিক্ষা এবং অন্যান্য খাতে ব্যবস্থাপনা পদ্ধতির উন্নতিতে সহায়ক হয়েছে। ঠিক আছে, তাইলে আচ্ছা, রুম্মান মজুমদার আচ্ছা আসছেন দেরি করে। ঠিক আছে, আমরা আসলে আর একটু সময় নিয়েও পড়তে পারতাম। ঠিক আছে, আমার ব্যস্ততাটা আজকে শেষ। আপনারা দোয়া জি করবেন ভাইয়া। যাতে ব্যস্ততাটা কাটাইয়া জি অন্তত আমরা আলামিন ভাই, সবাই, আসসালামু জি আপা, আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই পড়াশোনায় মন দিতে পারি মোটামুটি। কারণ হচ্ছে যে সার্টিফিকেটের জন্য হোক বা যার জন্যই হোক না কেন, পরীক্ষার হলে যে যদি লিখতে না পারি তাহলে কিন্তু একটা হতাশা নেমে আসবে এবং খুব খারাপ লাগবে। ঠিক আছে, এটা সবার জন্য, আমাদের জন্য, বাচ্চাদের জন্য। তা আমরা একটু অন্তত মৌলিক ব্যবস্থাপনায় যেহেতু প্রথম পরীক্ষা, ওটা হয়ে গেলে ওই দিন বুঝতে পারবো যে আসলে কি আসতে পারে দ্বিতীয় পরীক্ষায়। তখন আমরা সবাই ওইভাবে পড়বো। ঠিক আছে, আর পরিসংখ্যানের আগে মেইন ক্যাম্পাসের স্যার, উনি ক্লাস নিতে চাইছিল, ওনাকে এখনো মনে করাই দেইনি, যেহেতু টাইমই পাই না। ওনাকে ফোন দিয়ে বলে দিলে উনি যদি একটা ক্লাস নেয়, উনি যদি কিছু টিছু দেয়, অঙ্ক টঙ্ক কিছু দেয়, ঠিক আছে, একটা অঙ্ক করাইছিল আমাদের, মনে হয় 2টা-3টা অঙ্ক করাইছিল। তা ওই 2-3টা অঙ্ক আমরা আলোচনা করবো পরে, যখন এইটা শেষ করে যখন পরিসংখ্যান ধরবো ঈদের বন্ধে, তখন। তো মূলত আপনাদের আমি একটা কথা বলবো, ঈদের সময় তো সবাই ব্যস্ত থাকবো। ঠিক আছে, ঈদের সময় আমার পরিকল্পনা আছে বাড়িতে যাব, ওখানেও আমি একটু পড়াশোনা করবো। ঠিক আছে, আপনারা সাথে থাকেন, সময় পেলে জানেন। এটাই তাহলে আজকের মতো কি রেখে দিতে পারি? আমরা 2টা প্রশ্ন পড়লাম কিন্তু। রুহুল ভাই কি বলেন? সমস্যা নেই ভাইয়া, রাখা যায়। আপনি যত ফ্রি হচ্ছেন, নেক্সট ক্লাসে একটু বেশি করে পড়তে হবে আর কি। হ্যাঁ, সেটাই। আমি যেহেতু ফ্রি হচ্ছি, আমার পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কালকে যদি সময় পাই, কালকে কিন্তু দফায় দফায় পড়তে বসতে পারি, অন্তত 2বার। তাও যদি না পারি, একটু চেষ্টা করব বিকালের দিকে বা দুপুরের পরে পড়তে বসার। ঠিক আছে, তাহলে যারা সময় পাবেন, বিশেষ করে যারা ঘরে থাকবেন, দুপুর জোহরের নামাজের পরে যদি বসি, ভাইয়া কয়বার করে তাহলে ক্লাস সেখানে করাচ্ছেন? একবার করেই করাচ্ছি আপাতত। ইউটিউব ভিডিওগুলো টাইম পাই নাই তো, দিয়ে দেব। লাস্ট ভিডিওগুলোতে 11টা প্রশ্নের আলোচনা আছে, লাস্ট যে ভিডিওগুলো দিব। ঠিক আছে, 11টা প্রশ্ন আচ্ছা দিয়েন ওইখানে ভাইয়া। আমরা আলোচনা করছি, ওখান থেকে দেখলে 11টা প্রশ্ন সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আচ্ছা রেখে দেই। ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। জি জিল্লুর ভাই বলবেন কিছু? ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আসলে পড়ালেখা তো তেমন একটা হয় না আসলে, কাজের প্রেসারে যদিও যত একেবারে হয় না। তার ভিতর দিয়ে আমরা যে 8ম ব্যাচের যে পরীক্ষা প্রস্তুতিমূলক গ্রুপ স্টাডি শুরু করছি, তার 2-3 দিন ধরে আমরা প্রথম অধ্যায়ের 11টা প্রশ্ন পড়ছি। ঠিক আছে, ভাই 11টা এরকম প্রশ্ন চ্যাপ্টার যদি ভাইয়া আমি বলেন। একটু রিকোয়েস্ট করব হ্যাঁ, যে আমাদের যেহেতু একটা গ্রুপ আছে, এই গ্রুপের ভিতরে আমরা যেই দিন যে ক্লাসটা করি ওই স্ক্রিনশটটা যদি বা কোনো পিডিএফ যদি আমাদের ডেইলি দেওয়া হতো, তাহলে আমার জন্য বিশেষ করে উপকার হতো। কারণ আমি এখনো অনেক বই পাইনি, আমি শুধু 3টা বই পেয়েছি, এখনো আচ্ছা, অনেক বই বুঝতে পাইনি, পারছি। এখন জানি না। বিষয়টা হচ্ছে
পিডিএফ বইগুলো কিন্তু সম্ভব সমস্যা কিনা? আছে। ওপেন ইউনিভার্সিটির যে 5টা বই আছে তার ভিতরে মৌলিক ব্যবস্থাপনা এবং মানব সম্পদ ব্যবস্থাপনা এই দুইটা পিডিএফ থেকে পড়বেন না, 1 নাম্বার কথা। কারণ আর 2 নাম্বার কথা হচ্ছে নতুন এবং পুরাতন দুইটা বই আছে। আপনাদের বিভিন্ন ক্যাম্পাসে কোন বই দিছে, সাদা ঝকঝকা পাতার বই দিছে কিনা? যদি সাদা পাতার বই পেয়ে থাকেন তাহলে ওটা হচ্ছে পুরাতন বই, আর যদি আপনার একটু জলা কাগজের বই পেয়ে থাকেন তাহলে সেটা হচ্ছে নতুন বই। ঠিক আছে, সূচিপত্র মিলাইয়া দেখেন। অষ্টম ব্যাচের আমি শিক্ষার্থীরা তো কিন্তু বইটা 2024 এর দিকে পেয়েছি, 2025 সালে বই আনতে গেছিলাম, বই ছিল না আনন্দমোহনের শাখায় ময়মনসিংহে। এখন নতুন পুরাতন বইগুলো দিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায়। ঠিক আছে, এখন আপনার দেখতে হবে, মিলাই দেখতে হবে এটা ওই কত সালে আনলেন বা আপনাকে কালকে দিল কিনা, এটার উপর ভিত্তি হবে না ভাই। এটা দেখতে হবে যে পুরাতন স্টক থেকে দিছে কিনা। ঠিক আছে, এটাই। আর জি দ্বিতীয় আচ্ছা। কথা যেটা বলছিলেন যে এই যে পিডিএফ দিলে, মানে এটা হচ্ছে একটা গাইড বই, বুঝতে পারছেন? আমি লিখছি আমাদের এমবি এর গাইড, সেই গাইড থেকে আর কি পড়তেছি, বুঝতে পারছেন? তো এই গাইডটা তো আসলে এইভাবে মানে দিয়ে দেওয়াটা ঠিক হবে না, বিধায় দিচ্ছি না। তবে আপনারা পুরো থাকলে গাইডটা দরকার নেই, মানে যেদিন যে ক্লাসটা হয় আসলে স্ক্রিনশটটা দিলে মানে বেটার হইতো আর বুঝতে কি, পারছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপকারটা বুঝতে হইতো। পারছি। এই যে বুঝতে পারছি, এখন এই যে ইয়াটা করাচ্ছি, ক্লাসটা করাচ্ছি, ঠিক আছে, একটু সাথে থাকবেন। আর এই পিছনের ভিডিও গুলো দেখলে ওই 11টা প্রশ্ন হয়ে যাবে ভাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে আচ্ছা পেরেছি। ঠিক আছে, এটাই তো। ঠিক আছে, আর কেউ কিছু বলবেন থ্যাংক পরামর্শমূলক? ইউ। ভাই এখানে যে গালু ভাই, আপনার নামটা কি বুঝতে পারলাম না। হ্যালো, শুনতে পাচ্ছেন? ভাই, আনন্দ ভাই, জি আপা বলেন। আমার তো পিছনের ভিডিওগুলি আমার মোবাইলে নেই, মোবাইলতে যে চুরি হয়ে গেছে, নতুন মোবাইলে তো আচ্ছা, সবকিছু। ঠিক ঠিক আছে, পিছনের গুলো ইউটিউবে আছে। এখন পিছন বলতে আমি এই যে এই অষ্টম ব্যাচের যে চূড়ান্ত প্রস্তুতিমূলক ক্লাস, জি সেইগুলোর ভিডিওটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, 3-4টা জি ভিডিও জি তো আপলোড হইতে সময় লাগবে। আমি যদি কালকে টাইম পাই, কালকে সন্ধ্যার আগে দিয়ে দিলে ওগুলো দেখলে প্রথম অধ্যায় সম্পর্কে আপনাদের হয়ে যাবে। ঠিক জি আছে, জি জি, থ্যাংক ইউ। জি এটাই। তাহলে আমরা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে প্রথম অধ্যায়টা পড়লাম 3 দিন ধরে। তা আমি চাচ্ছি একটু বেশি সময় নিতে। ঠিক আছে, আমি সেইভাবে আপনারা সময় দিতে পারলে 2 ঘন্টা 2.5 ঘন্টাও যদি সময় দেন তাহলে বই দ্রুত শেষ করে ফেলতে পারবো অষ্টম ব্যাচের জন্য। তো ঠিক আছে, আর কেউ কিছু ভাইয়া না বললে এটাতে রেখে কি দিই। নবম বাজে আছে না শুধু অষ্টম বাজের জন্যই? কেন, আপনি তো আছেন এখানে, এই যে এখানে তো অনেকে এই যে আছে আমি তো নবম আছি, ব্যাচের। আমি অনেকদিন ছিলাম না তো এই জন্য মানে ধারণাই হঠাৎ করে বলতেছি তাই। বুঝতে পারছি, না সমস্যা নাই, ছিলেন না, এই যে আসছেন আজকে, ইউটিউব ভিডিও গুলো দেখেন, আর ক্লাসগুলো থাকলে কালকে থেকে ই হয়ে যাবে। ঠিক আছে, নতুন মেহমান আসলে তো মিষ্টি মিষ্টি নিয়ে আসা দরকার, মিষ্টি আনছেনি? হ্যাঁ মিষ্টি নিয়ে আসছি, এসে খেয়ে যান আমার বাসায় এসে। আপনাদের সবার হলো যে ঈদের দাওয়াত থাকলো, আসেন আমার বাসায়। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক দাওয়াত ইউ ভাইয়া, নিলাম। থ্যাংক ইউ অ্যাডমিন ভাইয়া, ভালো, দেখা হচ্ছে আবার। আচ্ছা ঠিক আছে জিলুর ভাই, থ্যাংক ইউ, আপনাকেও আসলেন। তা রেখে দিচ্ছি আজকে, কালকে থ্যাংক ইউ। থেকে যদি সময় বেশি পাই তাহলে কিন্তু আমরা অনেক প্রশ্ন পড়বো। এই এই পরিকল্পনাটা, প্রতিজ্ঞাটা করলাম। তো আজকে এই পর্যন্তই, আচ্ছা কেটে ঠিক দিচ্ছি। আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।